গুন্ডা দমন বিলের নামে বাক স্বাধীনতা এইটা হরণ করার চেষ্টা চলছে এই বাংলায়। প্রুফ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অবধি সে গিল্টি নয়, কিন্তু এটাতে চেঞ্জ করা হচ্ছে। অর্থাৎ তুমি যাকে তাকে যা তা কেস দিতে পারো এবং সেই কেসের ভিত্তিতে তুলে নিতে পারো। অর্থাৎ যেটা চেষ্টা করা হচ্ছে সেটা হলো যে কোনো রকম বিচার ব্যবস্থার কোনো রকম কিছু ছাড়া তাদেরকে আটক করা যাবে একটা দীর্ঘ সময় অবধি। তা আজকে যে বড় বড় উনি কথা বলছেন, উনি আগে বলুন তো যে উনি এই মুহূর্তে ওনার হাতে কটা গুন্ডা আছে। সবার আগে তো ওনাকে তোলা উচিত। পুরো বিজেপিতে একটাও কাউকে পাওয়া যাবে না যার বিরুদ্ধে কোনো কেস নেই। তারা খুব ভালো করে একটা জিনিস জেনে গেছে, যদি কংগ্রেস থাকে তাহলে বিজেপি এই রাজ্যে বেশি দিন টিকবে না। ক্ষমতায় পরিবর্তন হওয়ার পর শুভেন্দু অধিকারী তিনি বললেন যে ঋষি অরবিন্দের মাটিতে কোনো রকম গুন্ডাদের রাজ চলবে না, কোনো রকম জিরো টলারেন্স করা হবে না এবং রীতিমতো গুন্ডা দমন বিল আনলেন তিনি। সেই নিয়ে কি বলবেন? গুন্ডা দমন বিলের নামে যেটা আনা চেষ্টা করা হচ্ছে সেটা হলো যে কোনো রকম বিচার ব্যবস্থার কোনো রকম কিছু ছাড়া তাদেরকে আটক করা যাবে একটা দীর্ঘ সময় অবধি। মানে কেউ যদি প্রুফ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অবধি সে গিল্টি নয়, কিন্তু এটাতে চেঞ্জ করা হচ্ছে। অর্থাৎ তুমি যাকে তাকে যা তা কেস দিতে পারো এবং সেই কেসের ভিত্তিতে তুলে নিতে পারো। অর্থাৎ বাক স্বাধীনতা এইটা হরণ করার চেষ্টা চলছে এই বাংলায়। যেই বাংলা যেখানে মুক্ত চিন্তার ধারা সবসময় আমরা দেখে এসেছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কোথাও না কোথাও যে বাঙালিদের একটা কণ্ঠ রোধ করার চেষ্টা, বা যে বাঙালি জাতি আজকে স্বাধীনভাবে এই ভারতবর্ষ যখন স্বাধীনতার সময়ও তারা সবচেয়ে বেশি অবদান ছিল, কিন্তু আজকে আমরা দেখতে পাই তাদেরই কণ্ঠ রোধ করার চেষ্টা চলছে ওই ব্রিটিশদের দালাল RSSের দ্বারা। তো তাদের এই চেষ্টা তো চলতেই থাকবে, কারণ তারা ভয় পায়। তারা এখন বিভিন্নভাবে আমাদের যারা নেতা নেতৃত্ব আছে অলরেডি তাদেরকে কেস দিতে শুরু করে দিয়েছে, বিভিন্ন ফলস কেস দিয়ে তাদেরকে তুলতে শুরু করেছে এবং তাদের একটাই লক্ষ্য যে কোনো উপায় কংগ্রেসকে আটকানো। কারণ তারা খুব ভালো করে একটা জিনিস জেনে গেছে, যদি কংগ্রেস থাকে তাহলে বিজেপি এই রাজ্যে বেশি দিন টিকবে না। কিন্তু যদি কংগ্রেসের কণ্ঠ রোধ করা যায় তাহলে সবচেয়ে আগে বিজেপি এই রাজ্যে আরও বেশি নিজের সম্পত্তি বাড়াবে, ফুলে ফেঁপে উঠবে। এবং সবচেয়ে বড় কথা, আমি বারবার একটা কথা বলছি, উনি সব কিছু বলে যাচ্ছেন, কিন্তু নারদা কাণ্ডে ওনার টাকাটার ব্যাপারটা কি হলো? সেই যে উনি বলছেন যে অর্থ নাকি বেআইনিভাবে এলে তাকেও সেটাও বাজেয়াপ্ত করা হবে, তো ওনারটা বাজেয়াপ্ত কবে হবে? ওনার সম্পত্তি কবে বাজেয়াপ্ত হবে? ওনার এবং ওনার দলের বিভিন্ন যাদের নামে বিভিন্ন ধরনের কেস আছে সেগুলোর জন্য তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং হয় তাহলে তো পুরো মন্ত্রিসভাই শূন্য, তাহলে তো পুরো বিজেপিতে একটাও কাউকে পাওয়া যাবে না যার বিরুদ্ধে কোনো কেস নেই। বিজেপি ছেড়ে দিন, যেগুলো ওই তৃণমূলের কী সব বিক্ষুব্ধ বলছে তাদের নামেও তো তাই, কারোর নামে রেপ কেস আছে, কারোর নামে অন্য কোনো কেস আছে, তো তাহলে তাদেরকেও তো আটক করতে হবে। তাহলে তো পুরো বিরোধী এবং পুরো রাজ্যে যারা এখন আছে শক্তিতে বিরোধী দল হিসেবে, যেটা এই মুহূর্তে যে দল নিজেদেরকে পরিচয় দিচ্ছে তাদের, এবং যেটা এই মুহূর্তে সরকারের দল। দেখুন, সজল ঘোষ দাদাকে আমি বেশি কিছু বলবো না। আমি শুধু বলবো যে বোমাবাজিরা যেন কোথায় সবচেয়ে বেশি হতো সেটা সবাই জানে, বা কোন কলেজে সবচেয়ে বেশি বোমাবাজি হতো উনি যখন ছাত্র পরিষদ করতেন বা পরবর্তীকালে যখন অন্য কিছুতে গেছেন সবাই জানে। ওই কারণেই ওনাকে দলেও কোণঠাসা করা হয়েছিল, যে কারণে উনি পরবর্তীকালে দল চেঞ্জ করতে বাধ্য হন। কারণ আমাদের এই দলে কোনো দিনও এই ধরনের বোমাবাজির কালচারটাকে আমরা কোনোদিনও প্রশ্রয় দিইনি, তাই জন্য ওনাকে দলটা চেঞ্জ করতে হয়েছিল। তা আজকে যে বড় বড় উনি কথা বলছেন, উনি আগে বলুন তো যে উনি এই মুহূর্তে ওনার হাতে কটা গুন্ডা আছে। সবার আগে তো ওনাকে তোলা উচিত। শিয়ালদা অঞ্চলে উনি যে ধরনের দৌরাত্ম্য সৃষ্টি করেন তাহলে ওনাকে আগে তোলা উচিত, কারণ উনি যে ধরনের কাজ কারবার করেন সেটা কখনোই মানা যায় না। একেবারে শেষ প্রশ্ন করব, রচনা বন্দ্যোপাধ্যায় 2 বছর ধরে দলে ছিলেন এবং যখনই দল হারলো তিনি বলছেন যে হুগলির সিটটা জেতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায়ের ফেস ব্যবহার করেছেন এবং তিনি আরও বিক্ষুব্ধ মন্তব্য করছেন, বলছেন যে আরবানায় থাকতে গেলে নাকি যোগ্যতা লাগে, অমিতাভ বচ্চনের সঙ্গে তিনি কাজ করেছেন, নানা ধরনের কথা বলছেন। তিনি দিদি নম্বর 1 থেকে তাকে এখন বাদ দিয়ে দেওয়া। দেখুন, ব্যাপারটা হলো হঠাৎ করে সবাই মমতা ব্যানার্জির দলে গিয়ে অভিনয় করতে শুরু করলেন। তারা সবাই মমতা ব্যানার্জি হওয়ার চেষ্টা করলেন, কেউ সাদা শাড়ি পরে, কেউ অন্যরকমভাবে। তারা সবাই অভিনয় করতে থাকলেন যে আমরা মানুষের পাশে আছি, আমরা মানুষের নেতা নেত্রী, হ্যান ত্যান এইসব সব উল্টোপাল্টা কথা বলতে লাগলেন। এখন যখন মমতা ব্যানার্জি নেই তখন অন্য দিক থেকে টাকা আসছে, যেখান থেকে টাকা আসছে যেখান থেকে পেমেন্ট হচ্ছে অভিনয় করার জন্য, একটা নাট্যাভিনয় বলুন বা একটা ফিল্মের রচনার অভিনয়, তো সেই হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায় বলুন বা অন্য যে কেউ তেনারা হয়তো অভিনয় করছেন। আমি জানি না এই অদ্ভুত জিনিসপত্র, কারণ আমি তো জানতাম 294টা আসনে বোধহয় মমতা ব্যানার্জি নিজেকে সারা জীবন প্রার্থী বলে এসেছেন। ওনারাও বলছেন মমতা ব্যানার্জিকে ফেস করে লড়ছি, এখন বলছেন মমতা ব্যানার্জি ওনার ফেসকে ইউজ করে। ওটাতে কে লড়েছে, কিভাবে লড়েছে, কেন
লড়েছে, মানে টাকার জন্য লড়েছে, নাকি তারা অন্য কোনো কারণ ছিল, কোনো আদর্শ ছিল? আদর্শ তো যদিও আমাদের কাছে ক্লিয়ার নয়, ওনাদের কোনো সংবিধান আছে বলেও আমার মনে হয় না। তো যাই হোক, সব কিছুই তো চুরি ডাকাতি করেছেন। কখনো তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র পরিষদের পতাকা চুরি করছে, অন্য কেউ চুরি করছে, তো চুরি করে করে চালিয়েছেন। এখন অস্তিত্ব সংকটে, তাই জন্য বুঝতে পারছেন।